হ্যাঁ, নমস্কার জ্ঞানরঞ্জন বাবু, মধুরিমা কথা বলছি দৃষ্টিভঙ্গি থেকে। কিছুক্ষণ আগেই আমরা কলকাতা জুড়ে একটা তীব্র ভূমিকম্প অনুভব করেছি, মানে কার্যত লোকজন বলছেন এত ঝাঁকুনি এর আগে আমরা অনুভব করিনি, এবং দুপুরবেলা রিক্টার স্কেলে মাত্রা এবং কম্পনের উৎসস্থল। এবং এই যে এতটা মানে আমরা অনুভব করলাম, এটার কারণটা কি যদি একটু বলেন। ইয়েস মধুরিমা, আমরা সবাই এটা অনুভব করেছি কলকাতায়। যারাই অন্তত বসেছিল বা স্থির ছিল তারা সবাই অনুভব করেছি। এটা ওয়েল ফেল্ট আর্থকোয়েক বলতে পারি আমরা। এই আর্থকোয়েকটা এত ভালো ফিল করা গেছে, তার কারণ হচ্ছে এই আর্থকোয়েকটা হয়েছে বাংলাদেশে এবং অ্যাবাউট 60 মাইলস অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা সিটি। এটা নিয়ার খুলনা। এই আর্থকোয়েকটা হয়েছে 5.1, কেউ বলছে 5.5, বাট অ্যারাউন্ড 5+-2, এটা আরো প্রিসাইজলি জানা যাবে। তো ম্যাগনিটিউড 5 আর্থকোয়েক অ্যাবাউট 60 মাইলস অ্যাওয়ে বা 80 কিলোমিটার অ্যাওয়ে, এবং একটা ডেপথ অফ যতদূর জানা যাচ্ছে অ্যাবাউট 30-35 কিলোমিটার ডেপথে। এই ধরনের আর্থকোয়েক উইদিন 100 কিলোমিটার উইল বি ওয়েল ফেল্ট, সেটা আমরা বেশ ভালোই অনুভব করলাম। তো এটার ওই আমার মনে হচ্ছে এটা একটা স্ট্রাকচার আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা স্ট্রাকচার আছে, ওটাকে আমরা হিঞ্জ জোন বলি। অর্থাৎ যেখানে কন্টিনেন্ট শেষ হচ্ছে এবং কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওসানিক ক্রাস্ট, এই জাংশনটাকে আমরা হিঞ্জ জোন বলি। এবং এই হিঞ্জ জোনে মোস্ট লাইকলি এই হিঞ্জ জোনে আর্থকোয়েকটা হয়েছে এবং হিঞ্জ জোনটা অ্যাক্টিভ। যেমন বাংলাদেশের ইন্টারপ্লেট রিজিয়নে পড়ে, এটা ঠিক ইন্টারপ্লেট বা ওই কলিশন জোন বা সাবডাকশন জোনের মধ্যে নয়, এটা প্লেট বাউন্ডারি থেকে দূরে। তো এই আর্থকোয়েকটা আমরা বলি ইন্ট্রাপ্লেট আর্থকোয়েক। তো এই ইন্ট্রাপ্লেট আর্থকোয়েকে বাংলাদেশে যেহেতু অনেক আছে, মানে অনেক সেডিমেন্ট আছে, সেই জন্য আর্থকোয়েকের ডেপথটা একটু বেশি, অ্যাবাউট 30+। সো এই ডেপথের আর্থকোয়েক এবং ম্যাগনিটিউড 5 অ্যান্ড অ্যাবভ এবং উইদিন 100 কিলোমিটার। সো এটা ওয়েল ফেল্ট এবং এটা হয়তো ভয়ের কিছু নেই এই আর্থকোয়েকে। আমার মনে হয় না এই আর্থকোয়েক আমাদের কলকাতায় কোনো কিছু ক্ষতি করেছে, বাট ইট ওয়াজ ওয়েল ফেল্ট। কিন্তু যদি এই জোনে অতীতে হয়েছে শিলং বাংলাদেশের বর্ডারে 1923, if I remember correctly, এই জোনে যদি আর্থকোয়েক অফ ম্যাগনিটিউড 7 হয়, তাহলে কিন্তু সেটা ভয়াবহ হবে, নট অনলি ফর বাংলাদেশ বাট অলসো ফর ক্যালকাটা। আমি বারবার বলছি, এক্ষেত্রে কি কোনো আফটার শকের বিষয় রয়েছে বা হতে পারে? হ্যাঁ, আফটার শকের বিষয় তো আছে। সেটা হয়তো বেশ কয়েকটা হয়েও গেছে, আরো দুটো একটা হতে পারে। সেগুলো যদি আফটার শক হয়, সেগুলো ম্যাগনিটিউড ম্যাক্সিমাম 3.5-4 এরকম হবে। নর্মালি 1 ম্যাগনিটিউড ডাউন হয় ম্যাক্সিমাম, সব থেকে লার্জেস্ট আফটার শক। সো আফটার শক লেস দ্যান 3 অনেক হচ্ছে, বা 3 অ্যান্ড অ্যাবভ হয়তো কয়েকটা হচ্ছে, 4 হয়তো একটা হয়ে গেছে বা হতে পারে। তো ইফ ইট ইজ এ মেইন শক, আফটার শকটা হয়তো এক সপ্তাহের মধ্যে চলে যাবে। কিন্তু ভয় হচ্ছে কি, যেটা আমরা বলতে পারি না, আজও পারি না বলতে, সেটা হচ্ছে কি ওয়েদার দিস ইজ এ সিগন্যাল ফর এ লার্জার আর্থকোয়েক ইন দিস জোন। সেক্ষেত্রে এটা তখন ফোর্স শক হয়ে যাবে। অর্থাৎ একটা 5.5 বা একটা 5.2 আর্থকোয়েক হলো, তারপরে 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে একটা বড় আর্থকোয়েক হলো অফ দি অর্ডার অফ ম্যাগনিটিউড 6 or 6.5 or so। সেই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না। এই মুহূর্তে তো ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু আপনি যে সম্ভাবনার কথা বলছেন সেটা হলে একটু ভয়ের বিষয় বোধহয় থাকে। একটু নয়, তাতে যদি ম্যাগনিটিউড 6.5-7 হয়, তাহলে কলকাতাতেও একটু ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। সেটা হলে 1 সপ্তাহের মধ্যে হবে, তাই তো? ঠিক এগুলো বলা যায় না। হলে 1 সপ্তাহের মধ্যে হতে পারে, আবার 7 মাসের মধ্যে হতে পারে, আবার নাও হতে পারে। যদি হয় তখন এইটাকে বলা হবে এটা ফোর্স শক ছিল, আর যদি না হয় তখন বলা হবে এইটাই একটা মেন শক ছিল এবং কয়েকটা আফটার শক হয়ে সপ্তাহখানেকের মধ্যে এটা চলে গেছে এই এটা স্টেজটা। আর যে আর্থকোয়েকটা হলো সেটার কারণটা কি?
কারণটা ওই যে বললাম যে আমাদের এটা আমরা ইন্টারপ্রেট জন্য বলি, অর্থাৎ হিমালয় থেকে যে কলিশন জোনের জন্য যে স্ট্রেসটা আমরা পাচ্ছি ইন্টেরিয়র দ্য প্লেট, এবং ইন্দো মায়ানমার রিজিয়ন থেকে যে সাবডাকশন প্রসেস, যেখানে প্লেট ইন্ডিয়ান প্লেটটা বার্মার নিচে, ইন্দো বার্মার রেঞ্জের নিচে ঢুকে যাচ্ছে। তো এই দু জায়গা থেকে একটা স্ট্রেস আসে, এবং বলতে পারেন হোল নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ ইজ বাট্রেস, মানে যেমন সেই জাঁকির মধ্যে চেপে আছে আর কি। দুদিক থেকে চাপ আসছে, নর্থের থেকে আসছে, হিমালয় থেকে আসছে, আবার ইস্টের দিক থেকে আসছে, এবং সেই চাপের মধ্যে আছে বাংলাদেশ এবং হোল নর্থ ইস্ট ইন্ডিয়া। সেই জন্য নর্থ ইস্ট ইন্ডিয়া অনেক বেশি আর্থকোয়েক হয়। আর বাংলাদেশটা একটু দূরে আছে ফ্রম দি বাউন্ডারি জোন, অর্থাৎ হিমালয় থেকে একটু দূরে এবং ইন্দো বার্মা থেকে একটু দূরে। তো এটাকে আমরা বলি ইন্ট্রাপ্লেট জোন। 100 কিলোমিটার মতো দূরে থাকলে আমরা বলি এটা প্লেট বাউন্ডারি জোন নয়, এটা ইন্ট্রাপ্লেট জোন। তো যেহেতু এটা দূরে আছে, তো সেই জন্য এটাকে ইন্ট্রাপ্লেট আর্থকোয়েক বলি। এবং এই ইন্ট্রাপ্লেট আর্থকোয়েক নর্মালি ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হয় 6.5, কিন্তু অতীতে একটা 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক হয়েছে এই বাংলাদেশে, সিলেট আর্থকোয়েক 1918 একটা ম্যাগনিটিউড 7 আর্থকোয়েক হয়েছে। সুতরাং বাংলাদেশ হ্যাজ অলরেডি প্রডিউসড ম্যাগনিটিউড 7 আর্থকোয়েক, এবং একটা কি এবং হিমজোনও একটা হয়েছে, সিলেট ফল্টে একটা হয়েছে, এবং 1923 যেখানে আজকের আর্থকোয়েকটা অনুভূত হলো সেই হিমজোনও একটা আর্থকোয়েক হয়েছে 1923 and 1907. So Bangladesh's source zone is capable to produce earthquakes of the order of 6 to 7 magnitude earthquake. যদি সেই ধরনের আর্থকোয়েক হয়, এবং নর্মালি এই আর্থকোয়েক গুলো 25-30 কিলোমিটার নিচে হয়, কারণ বাংলাদেশ তো সেডিমেন্টারি জোন, তো সেডিমেন্টে আর্থকোয়েক হতে পারে না, সেই বেসমেন্টে হয়, অর্থাৎ ওই জন্য অনেক নিচে হয়, 25 থেকে 35 কিলোমিটার ডেপথে এই আর্থকোয়েক গুলো হয়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্টারপ্লেট জোনে আর্থকোয়েক, যেমন কিলারি আর্থকোয়েক 10 কিলোমিটার নিচে, বা কোয়না আর্থকোয়েক 10 কিলোমিটার নিচে, যেখানে সলিড জোন সেখানে আর্থকোয়েক ইন্টারপ্লেট আর্থকোয়েক শ্যালো, আর যেহেতু বাংলাদেশ সেখানে আর্থকোয়েকটা একটু ডিপার। তো এটা যদি শ্যালো হতো, এই 5 আর্থকোয়েক বা 5.5 আর্থকোয়েক যেটা হয়েছে, যদি এটা শ্যালো দেখতে হতো, অর্থাৎ কিলারির মতো যদি 10 কিলোমিটার ডেপথে বা 6 কিলোমিটার ডেপথে হতো, তাহলে সেকিংটা আরো জোরে হতো, এবং কিছু হয়তো ট্র্যাকটাকেও বিল্ডিং হতেও পারতো। বুঝতে পেরেছি। যেহেতু ম্যাগনিটিউডটা 5 অ্যারাউন্ড এবং ডেপথটাও বেশি, সেই জন্য ক্ষয়ক্ষতি হয়নি, বাট ইট ইজ ওয়েল ফেল্ড। কিন্তু যদি একটা আর্থকোয়েক ম্যাগনিটিউড 6 and above হয়, তাহলে ইট উইল বি ভেরি ওয়েল ফেল্ড, সিভিয়ারলি ফেল্ড, এবং সেখানে বিশাল ক্ষয়ক্ষতি না হলেও কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। থ্যাংক ইউ।